ভালোই তো। আমি তো প্রার্থী ছিলাম। ভালো হয়েছে। আমি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে মিলিটারি ইজ ভেরি অ্যাক্টিভ। সম্ভবত রিসেন্ট পাস্টে এত অ্যাক্টিভ মিলিটারি পার্টিসিপেশন ইলেকশনে দেখা যায় নাই। আমার এলাকার কথা বলি, আমি তো সারা বাংলাদেশেরটা দেখি নাই। পত্রপত্রিকার, টেলিভিশনের খবরাখবরে যেটা দেখছি। আমি দেখেছি যে মিলিটারি এতই অ্যাক্টিভ যে একটা ঘটনা ঘটার ইনফরমেশন যাওয়ার ২-৪ মিনিটের মধ্যে তারা সেখানে হাজির হয়ে যায়। তো মিলিটারির এই পার্টিসিপেশনকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। তারা যদি এত অ্যাক্টিভ ভূমিকা পালন না করতো, তাহলে আমাদের মতো একটা রিমোট ভিলেজে একটা ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল, জবাবদিহিতামূলক নির্বাচন করা অসম্ভব ছিল। পুলিশের মাধ্যমে এত বড় নিয়ন্ত্রণ করাটা সম্ভব ছিল না। সেই জন্য তাদের এই গুড উইশেসকে, গুড পার্টিসিপেশনকে, রাষ্ট্র মেকানিজমে তাদের এই অবদানকে সকলেরই শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত। আর সেকেন্ড হলো ওভারঅল আমি ঢাকায় এসে যেটা দেখলাম, বেশ কিছু অভিযোগ আমি পেয়েছি যেখানে নির্বাচনের ফলাফল শিটে এজেন্টদের স্বাক্ষর নাই। এটা বিশেষ করে মামুনুল হক সাহেবের সকল রেজাল্ট শিট আজকে আমি সকালবেলা পর্যালোচনা করেছি। এখানে দেখলাম যে বেশ কিছু শিটে, সবগুলো না, সবগুলো বলা ঠিক হচ্ছে না, বেশ কয়েকটা শিটে দেখা যাচ্ছে রেজাল্টটা ঘোষণা হয়েছে কিন্তু এজেন্টের স্বাক্ষর নাই। আবার বেশ কিছু জায়গায় দেখলাম ওভাররাইডিং আছে। ওভাররাইডিংটা আবার ধানের শীষের এই জায়গায়। এটা সারা বাংলাদেশের চিত্র তা আমি বলছি না। আমি কিন্তু কোনো একটা এক্সাম্পলকে জেনারেলাইজ করার পক্ষে না, আমি সবসময় স্পেসিফিক করার পক্ষে। তো এই ধরনের যে অভিযোগগুলো জামাত ইসলামের পক্ষ থেকে করা হয়েছে, সম্ভবত ৩১টা আসনের, যেখানে ২ থেকে ৬,০০০ ডিফারেন্সে হেরেছেন, এরকম আসনগুলোর ব্যাপারে ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছেন। এটি পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে হাইকোর্টে ইলেকশন ট্রাইব্যুনাল গঠিত হবে। ওই ইলেকশন ট্রাইব্যুনালে এই প্রশ্নগুলো হয়তো রেইজ হবে। কিন্তু বাই অ্যান্ড লার্জ এদিক থেকে ওইদিকে খালি চোখে যা দেখা যায়, যা বোঝা যায়, ইটস এ ক্রেডিবল ইলেকশন। এই ক্রেডিবল ইলেকশন হয়েছে। কেউ আসন কম পেয়েছে, কেউ আসন বেশি পেয়েছে। পরবর্তীতে দেশকে কীভাবে চালায়, এটাই মনে হয় এখন মুখ্য বিষয় হবে। ইলেকশন পরবর্তী দিনগুলোতে বিশেষ করে আমার এলাকাও বেশ কিছু ছোটোখাটো ঘটনা ঘটেছে। নির্বাচনী এজেন্ট কে ছিল, ওই একজনের দোকান ভাঙিয়েছে, একজনের পা ভেঙেছে। এগুলো বাংলাদেশে একেবারে যে নতুন তা বলা যাবে না, কিন্তু অন্যান্য সময়ের তুলনায় কম। কিন্তু এটা না হলে ভালো হতো, এতটুকু আমরা এক্সপেক্ট করি নাই। কারণ নির্বাচনের দিন যেহেতু বড় ধরনের কোনো গোলমাল হয় নাই, কে কাকে ভোট দিয়েছে অন্ধকার ঘরে এটা অ্যাসিউম করে নির্বাচনী প্রচারণার সময় কে কী স্লোগান দিয়েছে, কার বাড়ির সামনে কে নাচানাচি করেছে, এটার প্রতিশোধ প্রবণতাটা ভালো না। তবে আমি এটাও দেখেছি বিএনপির পক্ষ থেকে বেশ কিছু জায়গায় উদ্যোগও নেওয়া হয়েছে এগুলো বন্ধ করার, এবং ২-৪ জনকে বহিষ্কারও করা হয়েছে, পত্রিকায় যেটা আমি দেখলাম। এবং আজকে দেখলাম একটু আগে চট্টগ্রামে এক জায়গায় ভিজিট করা হচ্ছে, একজনের দোকান ভেঙে ফেলা হয়েছে, আইসক্রিমের বাক্স ভেঙে ফেলা হয়েছে, সেগুলোকে তারা করছে। এই যে আফটার ইলেকশন এই এফেক্টটা না হলে ভালো হতো, জিরো হলে আরও ভালো হতো। এটা আনফর্চুনেট, কিন্তু এটা হয়েছে। গতকালকে জনাব তারেক রহমান, জামাতের আমির, এনসিপির প্রধান, আজকে দেখলাম আবার ইসলামী আন্দোলনের প্রধানের সঙ্গেও কথা বলতে যাচ্ছেন। তো এগুলোকে খুবই ভালো এক্সাম্পল হিসেবে আমি দেখি ব্যক্তিগতভাবে। ৫ই আগস্টের পরে রাজনীতিতে গুণগত পরিবর্তন যদি না আসে, তাহলে ঘুরে ফিরে যেখানে ছিলাম সেখানেই যদি আবার ফেরত যাই, এটা আনফর্চুনেট হবে। আমি এখানে এক্সপেক্ট করব সরকারি দল এবং বিরোধী দলের কাছে, সরকারি দলের উচিত হবে ইনোভেটিভ পলিটিক্স উপহার দেওয়া। তার মধ্যে একটা ইনোভেশন আমি দেখতে পাই, দ্যাট ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেড, যে তারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওপেন আকাশের নিচে শপথ নিতে যাচ্ছেন। ইটস ভেরি ক্রিয়েটিভ অ্যাটিটিউড, আই ফাউন্ড ইট। অ্যাট দ্য সেম টাইম বিরোধী দল যে বলছে তারা ছায়া মন্ত্রিসভা করবে, ছায়া মন্ত্রিসভা করে একটা ওয়াচ ডগের ভূমিকা পালন করবে। ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে দিস ইজ ভেরি প্রমিনেন্ট আইডিয়া, সিস্টেম আইডিয়া। কোনোটা আছে মেকানিজমের ভিতরে, কোনোটা আছে মেকানিজমের বাইরে। ইভেন শ্রীলঙ্কায়ও মাঝখানে হয়েছিল ছোট্ট করে। আমি রিসার্চ করে দেখলাম ভারতেও দুটো স্টেটে এরকম করে সিভিল সোসাইটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছিল। তো পার্লামেন্টারি পার্টি অপোজিশন হিসেবে যারা ভিতরে থাকেন, তারা যদি এটা গঠন করেন তাহলে এটা মোর ইফেক্টিভ হয়। আর উচ্চকক্ষ নিম্নকক্ষ মিলেই যে ফরমেশনটা হতে যাচ্ছে, এখানে যদি একটা ব্যালেন্সিং সিস্টেম চালু হয়, তাহলে অ্যাবসলিউট মেজরিটি যদিও বিএনপির আছে, অ্যাবসলিউটলি যদি তারা বিহেভ না করে পার্টিসিপেটরি মেথডে বিহেভ করেন, তাহলে আমার ধারণা হতে পারে ৫ বছরের শাসনটা একটা পিসফুল ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, যা পরবর্তী নির্বাচনে আরও অনেক বেশি
সার্টেনটি ক্রিয়েট করতে পারে। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, আপনার কাছে শিশির মনির বলল যে 31টি আসনে জামাত জোটের পক্ষ থেকে কিছু অভিযোগ আছে এবং সেটা তারা সেই তাদের ডিসকমফোর্ট এবং তাদের যে অভিযোগ, সে অভিযোগ তারা ইতিমধ্যে জানিয়েছে। আমরা দেখলাম যে বিএনপি সরকার গঠন করছে, এটা এখন আমাদের কাছে একেবারেই বাস্তবতা, আর মানে এটা গণনার মাত্র। যদি বড় ধরনের কোনো ব্যত্যয় না হয় তাহলে বিএনপি কালকে সরকার গঠন করবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা কালকে শপথ নেবেন। এমন একটি বাস্তবতায় আগামী সংসদের বিরোধী দলের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তাদের 31টি আসনে কারচুপি করা হয়েছে, প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে। আবার যে সরকারটি গঠিত হতে যাচ্ছে তাদের কেউ কেউ বলছে যে আমরাও এরকম জালিয়াতির শিকার হয়েছি, তারাও অভিযোগ জানাচ্ছে। বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনায় অ্যাডভোকেট শিশির ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। সাধারণত যারা পরাজিত হয় তাদের অনেকের এটা মনে হয় যে আমার তো এত কম ভোট পাওয়ার কথা নয়, আমি এত কাজ করেছি এবং জনগণের এত আশ্বাস পেয়েছি এবং নির্বাচনে কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি তো পরিলক্ষিত হয়, তার ভিত্তিতে এরকম সন্দেহ পোষণ করেন। এটা বাংলাদেশে খুব কমন ফেনোমেনা। কিন্তু তার কোথাও অনিয়ম হয়েও থাকতে পারে, আবার এমনও হতে পারে অনিয়ম হয়নি, তিনি পরাজিত হয়েছেন বলে তার রাগ ক্ষোভ এবং মনে হওয়া থেকে কথাগুলো বলছেন। ফলে এই অভিযোগ উভয় পক্ষ থেকেই কম বেশি আসে। এটা যদি ওই রকম গ্রস কিছু হয় সেটা বোঝা যায়, আর তদন্ত করলে আরও বেরিয়ে আসে। কিন্তু একটা তথ্য সংশোধন হওয়া দরকার যে জামায়াত ইসলামের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল 53টা আসনে 5,000-এর কম ব্যবধানে জয় পরাজয় হয়েছে এবং সেখানে কারচুপি হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি 53টা না, 5,000-এর, এমনকি শিশির ভাই যে বললেন 31টা, আপনি যেটা বললেন এটা 31টাও না, এটা বেসিক্যালি 5,000-এর কম ব্যবধানে জয় পরাজয় হয়েছে 21টা আসনে। এবং এই 21টা আসনের মধ্যে 5,000 কম ব্যবধানে 12টায় হেরেছে বিএনপি। 5,000-এর কম ব্যবধানে যেই 21টায় জয় পরাজয় নির্ধারিত হয়েছে তার 12টাতে হেরেছে বিএনপি, 5টাতে হেরেছে জামাত ইসলাম, একটা এনসিপি, একটাতে খেলাফত মজলিস, একটা এলডিপি, একটাতে স্বতন্ত্র প্রার্থী। তো 5,000-এর কম ব্যবধানে হারার যেই বিষয়টা, সেই কষ্টটা বিএনপির বেশি, কারণ 21টার মধ্যে 12টাতেই বিএনপি হেরেছে, জামাত মাত্র 5টাতে হেরেছে। সুতরাং কম ব্যবধানে হারার জন্য কারচুপি করে হারানো হয়েছে, এই অভিযোগটা এইভাবে যে 53টা 31টা ধরে জামাত ইসলামের পক্ষ থেকে বলছে, এটা সত্য নয়। এটা আপনি এই মুহূর্তে গুগলে সার্চ দিয়ে সকল সংবাদ মাধ্যমে পাবেন। আমি এখন বললাম সমকালকে রেফারেন্স করে। বরং এরকম হয়েছে মাদারীপুর 1 আসন এবং আরেকটা আসন আপনাদের রফিকুল ইসলাম সাহেবের যে আসনটা সিরাজগঞ্জে, এই 2টা আসনে ভোট গণনায় ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছিল এবং স্থানীয়ভাবে একটা উল্লাস শুরু হয়ে গিয়েছিল কেন্দ্রভিত্তিক ফলাফলে। পরে দেখা গেল যে পোস্টাল ব্যালটের ভোট যখন গণনা হলো তখন এমন হয়েছে যে সিরাজগঞ্জে ধানের শীষের প্রার্থী পেয়েছেন 800 কত ভোট, আর দাঁড়িপাল্লা পেয়েছে 2,500-এর উপরে বা 2,000-এর কত যেন। এইটা মানে জয় পরাজয়কে ঘুরিয়ে দিল। 2টা আসনে স্থানীয়ভাবে কেন্দ্রভিত্তিক ভোটে বিএনপি বিজয়ী হওয়ার পরেও পোস্টাল ব্যালটে কিন্তু জামাত জিতে গেল বা জোটের একজন জিতে গেল। পোস্টাল ব্যালট নিয়ে যে আপত্তি ছিল যা বিএনপির পক্ষ থেকে, সেটা তো আপনারা জানেন যে পোস্টাল ব্যালট পাঠানো, সেটা ওইখানে গিয়ে খোলা এবং বিভিন্ন দেশে জামায়াতের নেতাদের বা হাতে পড়া, তারা বিলি করা, এইসব অভিযোগ, এবং এখানে কোথায় কোন দলের মার্কা কোথায় সেট করা হয়েছে, কি কারণে, এটা নিয়ে একটা ব্যাপক বিতর্ক উঠেছিল। বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে বিএনপির সিনিয়র নেতারা নজরুল ইসলাম খান সাহেবের নেতৃত্বে গিয়ে অভিযোগও করে আসছিলেন। সেইখানে এই যে ব্যালট, পোস্টাল ব্যালটে যে ভোটের ব্যবধানটা এত, সেইটার মধ্যেও ওই কারণে প্রভাব পড়েছে কিনা সেই অভিযোগ বিএনপি করতে পারে।
আমার ধারণা বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে এবং মোটামুটি ভালো একটা নির্বাচন হয়েছে বলে এই সব বিষয় নিয়ে বিএনপি অভিযোগ করছে না অত জোরালো জি, ভাবে। শান্ত, আমি যদি আপনাকে একটু input হাবিব দেই। ভাই পাবনায় তিনি খুব জোরালো অভিযোগ করেছেন, এরকম কোথাও কোথাও আছে। কিন্তু বিএনপি যদি সরকার গঠন করতে না পারতো বা এত আসন না পেত, তাহলে এখন যে অভিযোগটা জোরালো জামাতের পক্ষ থেকে, এটা হয়তো উল্টাও হতে পারতো। কিন্তু এই অভিযোগ পাল্টা অভিযোগ থেকে বেরিয়ে এসে এখন আত্ম উপলব্ধি করা এবং সরকারি দল এবং বিরোধী দল কার্যকর ভূমিকা পালন করে সংসদকে ফাংশনিং করা, দেশকে এগিয়ে নেওয়া যাওয়া, ওইটা হওয়া উচিত লক্ষণ। সঙ্গে আমি আরও একটা এক্সাম্পল দেই এইভাবে কাদা ছুড়াছুড়ি বন্ধ করার জন্য। গতকাল বাংলাদেশের 55 বছরের ইতিহাসে প্রথম এক অভাবনীয় ঘটনা দেখলাম আমরা। নিরঙ্কুশ বিজয়ের পরে 2/3 মেজরিটি নিয়ে আসা একটি দলের প্রধান তারেক রহমান, তিনি বিরোধী দলের আসনে যারা বসবেন, দ্বিতীয় এবং তৃতীয় বই জোটের 2 দলের প্রধান ডক্টর শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের বাসায় দেখা করতে গেলেন। এটা কিন্তু দেশের মানুষ খুব ভালোভাবে নিয়েছে, আমরা এটা দেখতে চাই। এবং সেইখানে কিছু আলাপ আলোচনা হলো, তার মধ্যে জামাত ইসলাম এবং এনসিপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিজয়ীরা পরাজিতের উপর যে আক্রমণ করছে সে বিষয়ে কিছু কথা বলেছেন। উনিও এটা দেখার আশ্বাস দিয়েছেন এবং অলরেডি তিনি দেখছেন, বিষয়টা দেখছেন বলেই বিজয় মিছিল করতে দেননি, এর পরিবর্তে দোয়া করতে বলেছেন। কোথাও কোথাও এরকম নজির আসলে সেটার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন। কিন্তু ওইখানেও জামাত ইসলামের পক্ষ থেকে এক্সাজারেশন আছে, অতি অপপ্রচার যেটা, সেটা হচ্ছে গতকাল জামাত ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজে 16টা জেলায় বিএনপি জামাত ইসলামের উপর হামলা চালিয়েছে, এরকম একটা অভিযোগ তারা করেছে। যেহেতু তাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সো এটা অফিসিয়াল অভিযোগই আমি মনে করি। সেটা নিয়ে প্রথম আলো একটা অ্যানালাইটিক্যাল অনুসন্ধানী রিপোর্ট করেছে। সেই রিপোর্টে দেখা গেছে গোপালগঞ্জে, খুলনা, এরকম বেশ কয়েকটা জায়গায় সেখানে ওই ঘটনা ঘটেছে কিনা স্থানীয় প্রতিনিধি তার সত্যতা পায়নি। না পাওয়াতে ওইখানে থানার ওসিকে কাছে জানতে চেয়েছে, তিনি বলছেন তার এমন কিছু জানা নেই। এসপিকে জিজ্ঞেস করেছেন, তিনি বলছেন তিনি এমন কোনো ঘটনা ঘটেছে জানেন না। তারপর ওই এলাকার দায়িত্বে নিয়োজিত জামায়াতের যেই দায়িত্বশীল নেতা, ধরেন খুলনা অঞ্চলে 14টা আসনের পরিচালনার দায়িত্বে যিনি ছিলেন, জামাত ইসলামের শুরার সদস্য সম্ভবত, ওনাকে জিজ্ঞেস করেছেন। গোপালগঞ্জ 1 আসনে জামায়াত ইসলামের প্রার্থী যিনি ছিলেন গোপালগঞ্জের বিষয়ে, তাকে জিজ্ঞেস করেছেন। তারাও বলেছেন আমাদের এলাকায় এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নাই। তার মানে হচ্ছে স্থানীয় জামায়াতের নেতারা জানেন না, তাদের কাছে বিচারও যায় নাই, তারা অবহিত নন এবং কেউ বলছেন এরকম ঘটনা ঘটেনি। সেই জিনিসটা জামায়াত কেন্দ্রীয়ভাবে ফেসবুক পেজে দিয়ে দিচ্ছে। এতে আপনার ভুল বুঝাবুঝি বাড়ায়, একে অপরের প্রতি যে দূরত্ব, অনাস্থা, এটা বাড়ায়। সেই জন্য যেখানে যেখানে হয়েছে, কোথাও কোথাও জামাত ইসলামের নেতাকর্মীরাও বিএনপির উপর হামলা করেছে, এটা কথা কাটাকাটি থেকে হয়। ছোট জিনিস থেকে শুরু হয়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতি এবং কোথাও সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে সব যে একপাক্ষিক হয়েছে এমনও নয়, এটা তারপরও যেটুকু হয়েছে এটা থামানো দরকার। কিন্তু ওইটাকে যদি আপনি এরকম ফুলে ফেপে বড় করে প্রচারণা করেন মিথ্যার আশ্রয় নিয়ে, সেটা দূরত্ব বাড়ায়। আবার তারেক রহমান যখন গেলেন দেখা করতে, তিনি আশ্বাস দিলেন এটা তিনি আরও কঠোরভাবে নজরদারি করবেন, দেখবেন। তারপরে আজকের যে বিক্ষোভ কর্মসূচিটা এনসিপি এবং জামাত ইসলাম দিল, এইটাও কিন্তু একটা ভুল বার্তা দেয়। তারা যদি একটু ধৈর্য ধরতেন, যে তারেক রহমানকে আমরা বলেছি ইতিমধ্যে তার আচরণ এটা স্পষ্ট হয়েছে, তিনি এই সহিংসতা চান না বলে বিজয় মিছিল পর্যন্ত নিষেধ করেছেন এবং যেখানে ব্যবস্থা নিচ্ছে, বহিষ্কার করছে, আগের মতোই কঠোর অবস্থানে আছেন। এবং এখনও পর্যন্ত তারেক রহমানের যেই আমরা যে অ্যাটিটিউড দেখছি সেটা পজিটিভ। তিনি এত সিট পেয়েছে তার দল, এই জন্য যে অহমিকা, একটু ভাব আসা ওই দেশে সাধারণত হয়, সেটাও তার মধ্যে আসেনি। শুধু একটু ধৈর্য ধরে মিলেমিশে কিভাবে আগানো যায়, সেই অ্যাটিটিউডটা উভয় পক্ষ থেকে যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা লাভবান হব, দেশ লাভবান হবে। জি, অ্যাডভোকেট শিশির মনির, আপনার কাছে আমার দুটো প্রশ্ন। একটা হলো যে ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্থ যেটা বলল যে বিজয়ী বিএনপির পক্ষ থেকে যেই মনোভাব বা যেই বার্তা দেওয়া হচ্ছে যে একটা সহনশীলতার রাজনীতি, আলোচনার ভিত্তিতে রাজনীতিটা করা, সেই ক্ষেত্রে একটু কি ধৈর্য ধরা যেত কিনা? আজকে জামাতের যে বিক্ষোভ বায়তুল মোকাররমে হলো, সেটা না করে 1-2 দিন পরে করা যেত কিনা, বা তারেক রহমানকে যেহেতু জানানো হয়েছে উনি কে ব্যবস্থা নেয়, এইটা একটা। আরেকটা হলো যে আজকে টিআইবি একটি
তাদের একটি তথ্য তারা প্রকাশ করেছে যে তারা ৭০টি আসনের মধ্যে ২১% আসনে এক বা একাধিক জাল ভোটের চিত্র তারা পেয়েছে। ৩৫% আসনে ভোটারদের ভোট না দেওয়ার জন্য বাধ্য করা হয়েছে, ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। আর ৯৯% প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এই জরিপটা দিয়েছে, যেখানে আপনি বলছেন যে আপনার এলাকায় শান্তিপূর্ণ চমৎকার পরিবেশে ভোট হয়েছে। আপনার চোখে আপনি যদিও পরাজিত হয়েছেন আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে, কিন্তু তারপরও আপনার এলাকায় আপনার কোনো অভিযোগ নেই। না, প্রথম কথাটি বলছেন যে আর একটু ধৈর্য ধরলে ভালো হতো কিনা। যে আসলে দেখুন যে বেশ কিছু ডিস্টার্বিং ইনফরমেশন আছে। আমি কিন্তু সবসময় ধৈর্যের পক্ষের লোক, আমি সবসময় ঠান্ডা মেজাজের পক্ষের লোক। আমি সবসময় ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে এখনও ম্যাচিওর ডেমোক্রেসি হয়নি। যারাই জিতুক, যারাই পরাজিত হোক, এই ম্যাচিউরিটিটা অর্জন করতে গেলে একটা লম্বা রাস্তা পার হতে হয়। যে রাস্তাটুকু আমরা পার করেছি, বিশেষ করে 91 থেকে শুরু করে যে রাস্তাটুকু আমরা পার করেছিলাম, মাঝখানে এসে এটা আবার উলটপালট হয়ে গেছে, আবার একটা যাত্রা শুরু হতে যাচ্ছে। এটাও ধৈর্য ধারণ করে পার করতে হবে, সকলের পক্ষ থেকে এই ধৈর্য ধারণ করে পার করতে হবে। আবার এটাও ঠিক, বাড়ির পাশে একজন যখন অ্যাটাকড হয়, আক্রান্ত হয়, তার রক্ত বের হয়, তার বাড়ি ভেঙে ফেলা হয়, এটা অনেককে এজিটেটেড করে। এটাও ঠিক, এটাকেও সিম্প্যাথির দৃষ্টিতে দেখতে হবে। এটা ল এনফোর্সমেন্ট এজেন্সি বলেন, সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, একজন মানুষের জীবনে অনেক সময় হৃদয়ের হার্টটা বাস্তবিক হার্টের চাইতেও গভীর হয়, ক্ষত গভীর হয়। তো আমি সবসময় এগুলোকে সিম্প্যাথির দৃষ্টিতে দেখা দরকার মনে করি। ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে, এরকম কিছু ঘটনা ঘটার সাথে সাথে তারা ভিজিট করা দরকার। কিন্তু আমি আবার এটাও দেখেছি, ভিজিট করলে বরঞ্চ বিষয়টা আর লম্বা হয়। কিছু কিছু জায়গায় আমি এমনও দেখেছি যে আমাদের একজন কর্মীকে মারা হয়েছে, এজেন্টকে, আবার কিছুক্ষণ পরে উল্টাও হয়েছে। আবার ল এনফোর্সমেন্ট এজেন্সি কেন আসলো, তাদের প্রেস্টিজে লেগেছে। চাচাতো ভাই, একজন আর একজনের চাচাতো ভাই, দুইজন দুই পক্ষে ছিলেন। ইলেকশনকে কেন্দ্র করে যেই রেজাল্ট হয়ে গেছে, মিছিল বের করেছে, মিছিল বের করে উঠানে গিয়ে মিছিল দিচ্ছে। তো বাকিরা কি করবে? এটা তো প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে, এটা প্রেস্টিজ কা সওয়াল হয়। তো প্রেস্টিজ কা সওয়াল হওয়ার কারণে আমাকে যখন জিজ্ঞাসা করেছে, আমি বলছি দাঁত কামড়ে বসে থাকো, কোনো জবাব দিবা না। কিছুক্ষণ মিছিল করে টায়ার্ড হয়ে চলে যাবে। ভাই ভাই তারপরে আর কি করব, তো ঢিল মারছে ছাদে। তো ঢিল মারছে ছাদ, তখন আমি বললাম যে এই ছাদের ঢিলের কোনো জবাব দিবা না, 2-4 দিন অপেক্ষা করো, আস্তে আস্তে এমনিই সব স্বাভাবিক হয়ে যাবে। তো এই জায়গাটাতে অতি বাড়াবাড়ি আছে, কিন্তু অতি বাড়াবাড়ি আছে। এটাকে সফিস্টিকেটেড ওয়েতে ডিল করা উচিত, ধৈর্যের সাথে ডিল করা উচিত। আমরা এগুলো থেকে এত দ্রুত মুক্তি পাবো না, বাংলাদেশ তো এটা, বাস্তবতাটা তো এরকম। আর সেকেন্ড যেটা বলেছেন টিআইবির জরিপে আমার এলাকায় ছোটোখাটো ভায়োলেশন আমি দেখেছি, আমি জানি না ওগুলো তারা অ্যাড করেছে কিনা। যেমন ধরেন কথা আসছিল যে রঙিন কোনো হবে না, ব্যানার হবে না। কোথাও কোথাও আমরা দেখেছি যে উৎসুক জনতা নিজেদের নামে আমাদেরকে ছবি দিয়ে রঙিন ব্যানার টাঙিয়ে দিয়েছে, ফেস্টুন টাঙিয়ে দিয়েছে রঙিন, কিন্তু রঙিন তো আইনে অ্যালাউড না। তো দিস ইজ এ ভায়োলেশন। আবার এরকমও দেখেছি মোটরসাইকেল শোডাউন দেওয়া যাবে না, কিন্তু যেই মিছিল শুরু হয়েছে 2টা, 4টা, 10টা, 20টা, 50টা, 100টা মোটরসাইকেল হয়ে গেছে। তো এই ধরনের ভায়োলেশন আমার বিবেচনায় এই নির্বাচনে ভায়োলেশনের মাত্রা খুবই কম। তারপরেও স্ট্রিক্টলি যদি দেখেন, এইবারকার ইলেকটোরাল রোলস যে কন্ডাক্টটা করা হয়েছে, এটাকে যদি কেউ স্ট্রিক্টলি দেখে, তাহলে অনেক ভায়োলেশন বের করা সম্ভব। কিন্তু আগের তুলনায় ভায়োলেশনের মাত্রা কিন্তু কম। আমরাও সচেতন ছিলাম। সবসময় আমার মনে আছে, আমি রাত 8টা বেজে যাওয়ার পরে আর মিটিং যেন আয়োজন না করা হয় সতর্ক থাকতাম, যে কে কোন দিকে এলিগেশন দিয়ে দেয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসে যদি বলে যে এখানে মিটিং হবে না, তাহলে তো লজ্জা হবে, ফেসবুকে ছড়িয়ে যাবে অমুক প্রার্থীর মিছিল করতে দেয় নাই অথবা মিটিং করতে দেয় নাই। এটা নিজে একটা নেগেটিভ প্রচারণা। তো এগুলোতে আমরা সতর্ক থেকেছি। তারপরেও ভায়োলেশন যে হয় না এই কথা বলা যাবে না, কিন্তু এটা গ্রস ভায়োলেশন না, এমন কোনো ভায়োলেশন না যে ভায়োলেশনের কারণে আপনি বড় ধরনের কোনো আইনি পদক্ষেপ নিতে পারেন। আমার 2টা সেন্টারে আমি দেখেছিলাম, এক জায়গায় ভোট দেওয়া বিরত থাকতে করেছে, আরেক জায়গায় ভোটিং সিস্টেমটাকে স্লো করে দেওয়া হয়েছে। এই খবরটা যাওয়ার সাথে সাথে মিলিটারি আসছে, আমি নিজেও গেছি, কিছুক্ষণ আমি লাইনে দাঁড়িয়েছিলাম, এরপরে দেখি আস্তে 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 আবার স্বাভাবিক হয়ে গেছে। আপনার এলাকায় হা ভোট এবং না ভোটের পরিস্থিতিটা কেমন ছিল? আমাদের রেশিওটা কেমন? আমার এলাকায় তো এক্সেপশনাল এরিয়া, এখানে না ভোট বেশি পড়েছে, হা ভোট কম পড়েছে। এটার কারণটা কি? এটা নানান
কারণ থাকতে পারে, আমি জনগণকে দোষারোপ করি না, এটা তার চয়েস, সে হা দিবে না না দিবে, রাইট দিবে না রং দিবে। আমি ওই এলাকার একজন সংসদ সদস্য পদপ্রার্থী, আমি তো জনগণকে ব্লেম করতে পারি না। দিস ইজ দেয়ার ইন্ডিভিজুয়াল রাইট। কাকে লাইক করবে, কাকে ডিসলাইক করবে, হাকে লাইক করবে, দাড়িপাল্লাকে লাইক করবে না ধানের শীষকে লাইক করবে, আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর দেম। তাদের ফিলসফি থাকতে পারে, তাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, তাদের সঙ্গে যারা দীর্ঘদিন কাজ করে তাদের ইনস্ট্রাকশন থাকতে পারে, তাদের নিজেদের নতুন দেশ গঠন করা না করার প্রশ্নে মতদ্বৈততা থাকতে পারে, সংবিধানের পরিবর্তনের প্রশ্নে মতদ্বৈততা থাকতে পারে, কিংবা তাদেরকে যারা এই সমস্ত ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন পরামর্শকের পরামর্শ থাকতে পারে। কারণ যাই হোক, আই ডু নট ওয়ান্ট টু ব্লেম এনিবডি। কিন্তু আপনার ওখানে তো ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছে, তাহলে কি ধানের শীষের প্রার্থী না ভোটের পক্ষে ছিল? ওয়েল, এটাও বলা ঠিক হবে না, মিক্স ভোট হয়েছে, মিক্স, হাও পড়েছে নাও পড়েছে। কিন্তু কিছু আমি দেখেছি, আমরা যেহেতু প্রার্থী, আমরা তো ব্যালট দেখতে পারি গণনার সময়, আমার এজেন্ট আছে, তারাও আমাকে রিপোর্ট করেছে যে এমন অনেক ঘটনা তারা দেখেছে না এবং ধানের শীষ, না এবং ধানের শীষ। আবার এরকমও আছে, কিছু পেয়েছে না কিন্তু দাঁড়িপাল্লা, না কিন্তু দাঁড়িপাল্লা, কিন্তু ম্যাক্সিমাম হা দাঁড়িপাল্লা। তো এই যে একটা, এখন কি কাউকে আমি ব্লেম করব যে কেন তিনি এটা দিতে পারেন, দিস ইজ হিজ রাইট, হিজ প্রেরোগেটিভ। তিনি আমাকে নাও দিতে পারেন, তিনি হা ভোট দিতেও পারেন, নাও দিতে পারেন, তিনি না ভোট দিতে পারেন, নাও দিতে পারেন। এই ক্ষেত্রে হয়তো যে এজেন্ডাটা আমরা উপস্থাপন করেছি, যেভাবে উপস্থাপন করেছি, তারা কনভিন্স হননি। এই জন্যই তো এই নির্বাচন ভালো নির্বাচন, এই জন্যই তো নির্বাচন ক্রেডিবল। যদি যেটা আমরা উপস্থাপন করতাম এটাকেই তারা অ্যাকসেপ্ট করতে বাধ্য হতো, আগে যা হতো, তাহলে তার ক্রেডিবল ইলেকশন হতো না, জবাবদিহিতামূলক নির্বাচন হতো না। এই যে চুজিং ক্যাপাসিটিটা, এই ক্যাপাসিটিটা তারা অ্যাপ্লাই করেছে। আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর দেম। আমি তাদের এই জন্য মোটেও ক্রিটিসাইজ করি না। আমার এলাকার জনগণকে আমি মাঝে মাঝে দেখি ফেসবুকে অনেকে ব্লেম করে, এটা বলে ওইটা বলে, কেন ভোট দিল না, কি করলো না করলো। আমি মনে করি এটাও করা উচিত না। কিন্তু বাংলাদেশের যেই কয়টি আপনার আলোচিত এলাকা ছিল, সংসদীয় আসন ছিল, তার ভিতরে আপনার আসনটি মানে নানা কারণে মানুষের নজরে ছিল। সেই জায়গায় আপনি যার কাছে হারলেন, তার মেকানিজমটা কি ছিল? জনগণ তাকে বেছে নিল কেন? উনি অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ। হ্যাঁ, আমরা একসময় ওনার সমর্থক ছিলাম, আমিও একসময় ওনার নির্বাচনী এজেন্ট ছিলাম। উনি একসময় লাঙ্গল মার্কা ছিলেন, জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন। তারপরে তিনি লাঙ্গল ছেড়ে বিএনপিতে এসেছেন। তারও আগে তিনি 2টা উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি সবসময় ফাইট করেছেন বাবু সুরঞ্জিত সেনগুপ্তের সাথে। তা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত তো দুনিয়াতে নাই, তার ওয়াইফ পার্লামেন্টের মেম্বার হয়েছেন। এবার তিনি আর এখানে কম্পিটিশন করেন নাই। ফলে তিনি মুরব্বী মানুষ হিসেবে বা একজন দীর্ঘদিনের পলিটিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থাকার কারণে ওনার তো ডিপ রুট আছে সেখানে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। বহু মানুষের সঙ্গে ওনার ব্যক্তিগত রিলেশন আছে, ব্যক্তিগত অনেকে মনে করেন ওনাকে ইজ্জত দেওয়া দরকার, ওনাকে সম্মান দেওয়া দরকার, ওনাকে আমরা অসম্মানিত করতে পারি না, অনেকে এরকম মনে করে। দিস ইজ অলসো ইমোশন। আবার এট দ্য সেম টাইম অ্যাটেনশন পাওয়ার একটা বড় কারণ হলো, যেহেতু আমি ক্যাম্পেইন করার ক্ষেত্রে অনলাইন মেকানিজম ব্যবহার করেছি বেশি। আপনারা ফেসবুকে, ইউটিউবে, ট্রেন্ডিংয়ে, আপনারা টিকটকে, একে আমি দেখেছি যে জাতীয় একটা ট্রেন্ডিংয়ের মধ্যে পড়েছে। তো এটা বিকজ অফ দি কন্টেন্ট, যে কন্টেন্টগুলো আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি ক্যাম্পেইনের সময়ে, এগুলো কিছু এক্সেপশনাল মেকানিজম ছিল। ওই এক্সেপশনাল মেকানিজমটা শুধু ওই দিরাইশাল্লার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটা ওই বাউন্ডারি পার হয়ে জাতীয় আন্তর্জাতিক বাউন্ডারিতে ঢুকেছে। তার এক্সেপশন দেখেছি আমরা বিদেশিদের ভোট। পোস্টাল ব্যালটে আমি অনেক ভোট পেয়েছি, আমরা অনেক, এটা আমি আর এক্সেপশন বলতে পারি না, বলতে চাই না। 100টার মধ্যে 80টা 90টা ভোট পেয়েছি আমরা পোস্টাল ব্যালটে যে সমস্ত ভোট। চমৎকার। অ্যাডভোকেট শিশির মনির, ধন্যবাদ আপনাকে। ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, আমরা এই নির্বাচনে দেখলাম যে না ভোটের পক্ষে পতিত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণা সবচেয়ে বেশি ছিল, এবং তারা এটাও ক্যাম্পেইন করেছিল যে নো ভোট নো ভোট। তাহলে এই যে না ভোটের পক্ষে, মানে এত মানে ভোট পড়া না ভোটের পক্ষে, আবার কোথাও কোথাও না ভোট বিজয়ী হওয়া, তারা কি একটা প্রিভিলেজ পেল, অথবা এখানে কি বিএনপির কোনো সংশ্লিষ্টতা ছিল না ভোট বেশি পড়ার পেছনে? ওকে, আওয়ামী লীগ যে বলছিল নো ভোট মানে নৌকা নো ভোট, জি, যদি নো ভোট আর নো ভোট এইটা যদি তাদের কনসেপ্ট হতো,
তাহলে আবার না ভোটের পক্ষে বলে কিভাবে? যখনই তারা না ভোটের পক্ষে বলল তখন তারা নির্বাচনকে মেনে নিল, যে নির্বাচনে তাদের কর্মীরা যাবে কিন্তু তারা যেন না ভোট দেয়, এটা একটা অবস্থান তাদের হতে পারে। এখন দেখেন এই যে এই নির্বাচনে কাস্টিং ভোটের মধ্যে বিএনপি পেয়েছে 49.97% বা 50%, কাছাকাছি 50% ভোট পেয়েছে। জামায়াত ইসলাম পেয়েছে 31.76% বা 32 যদি আমরা বলতে পারি। এনসিপি 3%, 3.05%। দুইটা মিলে 35। বিএনপির সবাই যদি না ভোট দিত তাহলে তো হ্যাঁ ভোট এত হয় না। আবার বিএনপির এবং জামাতের সবাই যদি হ্যাঁ দিত তাহলে তো যত ভোট কাস্ট হয়েছে সবই হ্যাঁতে পড়ার কথা। আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা, তারা বিশেষ করে সমর্থকরা, তারা ভোট দিতে যারা গেছে, কোনো আসনে জামাত ইসলামকে দিয়েছে, কোনো আসনে বিএনপিকে দিয়েছে, উভয় পক্ষেই দিয়েছে। তারা হয়তো ভোটটা কোনো মার্কার প্রতীকে দিয়েছে, আর তাদের দলীয় নির্দেশনা আছে নাতে দিতে পারে, নাতে দিয়েছে। এইটা আমরা সমকালের একটা প্রতিবেদনে দেখলাম যে যে সমস্ত এলাকায় একসময় নৌকা অর্থাৎ আওয়ামী লীগ শক্তিশালী ছিল সেই এলাকায় বিএনপি বিজয়ী হয়েছে, আবার যেখানে একসময় ধানের শীষ অর্থাৎ বিএনপি শক্তিশালী ছিল সেইখানে জামাতে ইসলাম বা তাদের জোটের নেতারা নির্বাচিত হয়েছেন। এইটা এর আগের আর একটা স্ট্র্যাটেজিতে তাইলে আপনার যাইতে হবে। সংবাদ মাধ্যমে এইরকম রিপোর্ট এসেছিল যে ১.৫ বছর আগে থেকে, মানে এই অভ্যুত্থানের পরে জামায়াত ইসলাম গবেষণা করে বাংলাদেশের কোন কোন আসনে তাদের বিজয়ের কোনো সম্ভাবনাই নাই সেগুলাকে কনসিডারেশনে নিয়ে কোন কোন আসনে তাদের বিজয়ের সম্ভাবনা আছে সেটাকে কনসিডারেশনে নিয়ে তারা ব্যাপক হারে ভোট শিফটিং করেছে। ভোট শিফটিং করে তারা টার্গেট করেছে যে ওইখানে আমাদের সম্ভাবনা নেই, ওইখান থেকে আমাদের ভোট এবং অ্যাক্টিভ কর্মীদের সরিয়ে এই আসনে আমাদের নিয়ে আসতে হবে এবং এগুলাকে আমরা টার্গেট করব। তারা 150 আসনকে টার্গেট করে এরকম সাজিয়েছে। ফলে জামায়াত ইসলাম একটা ধর্মভিত্তিক চেইন অফ কমান্ড সম্পন্ন একটা দল, তাদের এইরকম পলিসিটার যে নিয়েছে। বিএনপি তো সারা দেশেই তারা একইভাবে গিয়েছে, কোথাও কম বেশি কম থেকেছে, তারা ওই স্ট্র্যাটেজি নেয় নাই, কারণ তারা সারা দেশেই তাদের সংগঠন, তাদের ভোটার, তাদের সিট বেড়ে উঠুক সেই পলিসিতে গেছে। বরং বিএনপি বিভিন্ন সময় জোটে থেকে জামায়াত ইসলামকে যে সিটগুলো ছেড়ে দিয়েছিল এবং দীর্ঘমেয়াদী জামায়াতের সঙ্গে জোট ছিল, সেইখানে বিএনপির সংগঠন দুর্বল হয়েছে। সেটাও বিএনপির একটা শিক্ষা যে তাদেরকে এইভাবে কোনো আসনে কম নজর বেশি নজর এটা দিবে না। জামায়াত ইসলাম সেটা দিয়েছে বলেও তাদের এই বক্তব্য, এইরকম গবেষণার কথা সংবাদ মাধ্যমে এসছে। সেই বিবেচনায় এমন হতে পারে যে যেখানে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা সেইখানে জামায়াত তাদের সাংগঠনিক তৎপরতা না বাড়িয়ে বরং ভোট শিফটিং করে অন্য এলাকায় এনেছে। ফলে যেই এলাকা তারা টার্গেট করেছে ওইখানে তাদের ভোট বেড়েছে, কারণ কর্মী বেশি, ডোর টু ডোর গেছে বেশি। এই নির্বাচনে প্রচুর অর্থ খরচের অভিযোগ আছে, সেই অর্থ খরচের বিষয়টা হয়তো বেশি করেছে বা মানুষকে প্রভাবিত করতে পেরেছে বেশি। আরেকটা বলি, যেমন জামাতের সাবেক নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ওই আসন কিন্তু আওয়ামী লীগ বেশ ভালো ভোট পেত এবং তিনি প্রকাশ্য বক্তৃতায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন যে এইবার তো মুজিব ভাই নাই, এবার আমারে দেন, মুজিব ভাই আইলে আবার দেখা যাইব। এই যে মুজিব ভাই আইলে আবার দেখা যাইব, এর প্রেক্ষিতে ওইখানে উনি কিন্তু ভালো ভোট পেয়েছেন এবং ওইখানকার প্রচারণায় কিন্তু আওয়ামী লীগ তাহের সাহেবের পক্ষে ছিলেন। ফলে সারা দেশেই এরিয়া ভিত্তিক আওয়ামী লীগের সমর্থকরা কোথাও বিএনপির পক্ষে অবস্থা নিয়েছে, কোথাও জামাতের পক্ষে অবস্থা নিয়েছে। তবে বিএনপির পক্ষে বেশি নিয়েছে এটা আমি বিশ্বাস করি এবং নির্বাচনের আগেও আমি বলেছি যে আওয়ামী লীগের ভোট বিএনপির পক্ষে বেশি যাবে, কারণ জামায়াত ইসলামের সঙ্গে ৭১ প্রশ্নে তারা রাজনৈতিক কৌশলের কারণে কখনো ঐক্য করলেও ফান্ডামেন্টাল জায়গায় ৭১ প্রশ্নে আওয়ামী লীগের সঙ্গে জামায়াত ইসলামের বিরোধটা একটু বেশি অন্য দলের তুলনায়। সেই বিবেচনায় আওয়ামী লীগের ওই স্পর্শকাতর নেতাকর্মীরা তারা দাঁড়িপাল্লায় সিল মারবে, এটা তাদের জন্য খুব সহজ নয়। ওকে, শিশির মনি, আপনার কাছে আমার
প্রশ্ন ছিল যে কালকে যে মন্ত্রিসভা গঠন হতে যাচ্ছে সেই মন্ত্রিসভার আকার এবং কোয়ালিটি কি দেখতে চায় সংসদের প্রধান বিরোধী দল সহ জামাত জোট। একই সাথে জামাত জোটের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী সংসদে তারা ছায়া মন্ত্রিসভা গঠন করবে, সেই মন্ত্রিসভার আকার, তাদের কার্যপরিধি কি হবে? দেখুন, একটা জিনিস মনে হয় আরও গুরুত্বপূর্ণ। আগামীকালকে তো প্রথম মেম্বারদের শপথ হবে, বিকালে বলছে সরকারের শপথ হবে। তো স্কিম অনুযায়ী এই মেম্বারদের দুটো শপথ হবে। একটা হবে সংবিধান সংস্কার পরিষদের শপথ, আরেকটা হবে পার্লামেন্ট মেম্বার হিসেবে কনস্টিটিউশনের শিডিউলে বলা আছে একটা শপথ। তো এটাকে কেন্দ্র করে বিভিন্ন কথা আমি শুনছি, তা আমি এক্সপেক্ট করব এই লাইনটা যেন কেউ না নেয়। দুটো শপথের আমন্ত্রণ জানিয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগের যিনি সচিব, তিনি দেখলাম আজকে বলেছেন যে দুটো শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তারপরেও আমি দেখলাম শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ পত্রিকায় বা নিউজ আইটেমে অনেক সময় সঠিক ইনফরমেশন আসে না, বাট আই এক্সপেক্ট যে আগামীকালকের শপথ নিয়ে যেন কোনো জটিলতার তৈরি না হয়। কেন এই জটিলতার শঙ্কা কেন করছেন? কারণ বলছেন তো, বিশেষ করে মিস্টার সালাউদ্দিন সাহেব বলছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মিস্টার সালাউদ্দিন, তিনি তো প্রভাবশালী সদস্য। তিনি বলেছেন যে, আমি শুনেছি ওনার একটা ইন্টারভিউ যেখানে বলেছেন যে ওই প্রশ্ন করেছেন যে সংবিধান সংস্কার সবার শপথ কি আপনারা কালকে নিতে যাচ্ছেন, তখন তিনি বলছেন যে আগে হোক, পার্লামেন্ট হোক, তারপরে এটা হোক, তারপরে ওইটা হোক, তারপরে ওইটা হোক, তারপরে দেখা যাবে। এটা ম্যান্ডেটরি কেন? এটা ম্যান্ডেটরি কারণ আইনে বলা আছে যে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর 7-এ বলা আছে যে এই যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে দুটো আউটকাম হবে। একটা হলো নির্বাচন, সংসদ সদস্য নির্বাচিত হবেন, অ্যাট দ্য সেম টাইম তারা সংবিধান সংস্কার পরিষদও গঠিত হবে। তো সংবিধান সংস্কার পরিষদের শপথ কে দিবে, প্রশ্ন হলো এটা। তো দেখবেন এই আইনে বলা আছে 8-এর 2-এ বলা আছে যে সংসদ সদস্যদের শপথ যিনি দিবেন, সংবিধান সংস্কার সবার শপথও তিনিই দিবেন। তো এই যে এই নিয়ে আইনের কোনো জটিলতা নাই। এখন দেখা যাচ্ছে যেহেতু স্পিকার ডেপুটি স্পিকার নাই বা আনেবল, ফরমেশনই নাই, পার্লামেন্টই নাই, তো সেই জন্য এখন দিবেন হলো সিইসি 148 সাব আর্টিকেল 2A অনুযায়ী। তা যদি সিইসি দিয়ে থাকেন তাহলে সংবিধান সংস্কার সভার শপথও সিইসি দিবেন, এটি আইন, এই আইনে তাই বলা আছে। ফলে এখানে কোনো কনফিউশন বিল্ড আপ যেন না হয়, এটা হলো ইম্পর্টেন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট আমি দেখেছি এখানে উচ্চ কক্ষ গঠন নিয়ে। উচ্চ কক্ষ গঠন নিয়ে যে প্রশ্নটা করা হয়েছিল গণপরিষদ রেফারেন্ডামে, গণভোটে, সেই প্রশ্নটা ছিল দল